আপনাদের স্বাগত জানাই আমি আমার রাজনৈতিক বিশ্লেষণ শুনবার জন্য। তারেক রহমানের সাম্প্রতিক সাক্ষাৎকার বিবিসি বাংলার সঙ্গে কিংবা লন্ডনের ফাইন্যান্সিয়াল টাইমসের সঙ্গে, হঠাৎ করেই দুটো টেলিভিশন লাইসেন্স, এর মধ্যে এনসিপির নেতা আছেন যিনি লাইসেন্স পেয়েছেন, এবং হঠাৎ করেই তিনজন বিদেশি রাষ্ট্রদূতের আওয়ামী লীগ নেতা সাবির হোসেন চৌধুরীর সাক্ষাৎকার, এই বিষয়গুলো এখন বেশ আলোচনার মধ্যে আছে এবং এর গুরুত্ব তাৎপর্য নিয়ে সবাই কথাবার্তা বলছেন এবং এগুলো আলোচনার দাবিও রাখে। কিন্তু আমি এটা ভিন্ন প্রসঙ্গে একটু আলোচনা আনতে চাই। আইসিটি আইনের নতুন 20C ধারা যোগ হয়ে গেছে, আপনারা সবাই জানেন, এবং আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মুহূর্ত থেকেই কেউ আর সংসদ নির্বাচন করতে পারবেন না। স্থানীয় সরকারেও নয়, এমনকি প্রজাতন্ত্রের কোনো চাকরিও নয়, জাতীয় সংসদে তো নয়। ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নেবে কি নেবে না তার আগেই এই অযোগ্যতা কার্যকর করা হচ্ছে। গ্যাজেট বেরোনোর সঙ্গে সঙ্গে বিধানটি বলবৎ, এটাই এখন দেশের আইন। আমি মনে করি এটা নিয়ে কথা বলা দরকার। এর ফৌজদারি, মৌলনীতি ও রাজনৈতিক অভিঘাত একসঙ্গে বিবেচনা না করলে বিষয়টার গুরুত্ব বোঝা যাবে না। প্রথমত, এই বিধানটি প্রিজাম্পশন অফ ইনোসেন্সের সঙ্গে সরাসরি টানাপোড়েন তৈরি করছে। অধিকাংশ গণতান্ত্রিক দেশে, আমাদের প্রতিবেশীর উদাহরণ সহ, জনপ্রতিনিধিত্বের যোগ্যতা হারানোর থ্রেশহোল্ড হলো দণ্ড বা রায়, তদন্ত অভিযোগ পর্যায়ে নয়। বাংলাদেশে যুদ্ধাপরাধ সম্পর্কিত মামলায় বহু আগেই সংবিধানে 47 ক যোগ করে কিছু মৌলিক প্রতিকার সীমিত করা হয়েছিল। এই আইনি ঐতিহ্যকে ভিত্তি করেই রাষ্ট্র এখন আরও এক ধাপ এগুলো। প্রশ্নটা হলো, এই এক ধাপ কি রাষ্ট্রের পুনর্গঠনের প্রয়োজনীয় শর্ত, নাকি ন্যায়ের স্কেলে অতিরিক্ত ভার? দ্বিতীয়ত, এই মুহূর্তেই রাজনীতির মাঠে এর বাস্তব প্রভাব বিরাট। গত এক বছরে জুলাই আগস্টের যে অভ্যুত্থান, অস্থিরতা, তার প্রেক্ষাপটে যাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে তাদের তালিকা বড় এবং উচ্চ প্রোফাইল। ফলে অভিযোগ গঠনের সাথে সাথেই বড় বড় শূন্যতা তৈরি হতে পারে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় এবং প্রশাসনিক নিয়োগে। এই ডিসকোয়ালিফিকেশনের ইমিডিয়েসি রাজনীতিতে একটি নতুন প্রেষণা সংকট তৈরি করবে। দলগুলো প্রার্থী বাছাই থেকে শুরু করে জোট ব্যবস্থাপনা পর্যন্ত হিসেবটা বদলাতে বাধ্য হবে। একই ধারাবাহিকতায় আমরা দেখছি সংগঠন সমষ্টিগত দায়বদ্ধতার রাস্তাও আইনে খোলা হয়েছে। 20-এর B ধারা যুক্ত হওয়ার পর দল বা সংগঠনের বিরুদ্ধে অপরাধ প্রতীয়মান হলে ট্রাইব্যুনাল কার্যক্রম স্থগিত, নিষিদ্ধকরণ থেকে সম্পদ বাজেয়াপ্ত, এমন বিস্তৃত প্রতিকার দিতে পারে। বাস্তবে এর প্রিভিউ আমরা পেয়েছি। অন্তর্বর্তী সরকার ইতিমধ্যেই একটি বড় রাজনৈতিক দলের ওপর কার্যকলাপ নিষেধাজ্ঞা আরোপ করেছে বা সাময়িকভাবে তাদের কার্যক্রম স্থগিত করেছে, তাদের ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করেছে এবং ট্রাইব্যুনাল অভিযোগের দিকে আনুষ্ঠানিক পদক্ষেপও চলছে। রাষ্ট্র, আইন ও রাজনীতির ত্রিভুজে এটা এক ঐতিহাসিক পরীক্ষা নিরীক্ষা। এখানেই তৃতীয় স্তরের প্রশ্নটা এসে দাঁড়ায়, প্রক্রিয়ার বৈধতা ও জনসমর্থনের ম্যান্ডেট। জুলাই সনদ বাস্তবায়নে এখন যে পথভূমি বা রোড ম্যাপ তৈরি হয়েছে, সেখানে রাজনৈতিক দলগুলো গণভোটে নীতিগত ঐকমত্যে পৌঁছেছে, কিন্তু কখন এবং কিভাবে, এই দুই প্রশ্নে বিভাজন স্পষ্ট। কেউ নির্বাচন দিনেই গণভোট চায়, কেউ বা আগে একটি সাংবিধানিক আদেশ দিয়ে কাঠামো দাঁড় করিয়ে তারপর জনগণের অনুমোদন চায়। এর প্রতিটি বিকল্পেরই আইনি প্রশাসনিক জট আছে। রোডম্যাপ আঁকা যাবে, তবে তা হতে হবে নির্ভুল। বাংলাদেশের গণভোট ইতিহাসও আমাদের সাবধান করে। 1977, 1985 এবং 1991 তিনটি গণভোটই এক প্রশ্ন এক উত্তর মডেলে হয়েছে এবং রাজনৈতিক কনটেক্সটটি তিনবারই ছিল প্রবল। বর্তমান প্রস্তাবে যদি একাধিক প্রশ্ন বা প্যাকেজ ধাঁচের অনুমোদন চাইতে যাওয়া হয়, তবে ব্যালট ডিজাইন থেকে গণনা পদ্ধতি সবই নতুন করে রুলস অব দ্য গেম দাবি করবে। ভুল হলে ফলাফল বিতর্কিত হবে, ঠিক হলে ম্যান্ডেট দৃঢ় হবে, মধ্যপথ নেই।
আইনি সূক্ষ্মতা এখানে আরও কয়েকটা কাটা আছে। একদিকে আদালতের সাম্প্রতিক রায়ের প্রেক্ষিতে গণভোট সংক্রান্ত সাংবিধানিক ধারা পুনরুজ্জীবনের ব্যাখ্যা প্রয়োগ, অন্যদিকে বিদ্যমান গণভোট আইন 1991 ও গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এ প্রয়োজনীয় সংশোধন আনা। অবকাঠামো গড়তে হবে এমনভাবে যাতে পরবর্তী সংসদ গঠন পূর্ব ও গঠন পরবর্তী উভয় সময়ই কোনো শূন্যতা বা লিগ্যাল ভ্যাকুয়াম না তৈরি হয়। এখানে রাজনৈতিক ইচ্ছা যেমন চাই, তেমনি চাই খুঁটিনাটি ড্রাফটিং কুশলতা। এখন রাষ্ট্রনীতির দিক নির্দেশনা নিয়ে কথায় আসে। আপনার আর আমারও দীর্ঘদিনের অবস্থান পরিষ্কার। গণতন্ত্রের ভিত শক্ত করতে চাইলে ন্যায় বিচারের ভিতকে দুর্বল করা যাবে না। আবার ন্যায় বিচারের কঠোরতা যদি জনগণের ন্যায্য নিরাপত্তা চাহিদাকে উপেক্ষা করে, তবে সেটাও টেকসই হবে না। তাই বিশেষ সিএর মতো অভিযোগী অযোগ্যতা বিধানের সঙ্গে অন্তত 3টি সেফগার্ড অবিলম্বে যুক্ত হওয়া দরকার। 1, অভিযোগ গঠনের আগেই উচ্চতর বিচারকের নেতৃত্বে একটি সংক্ষিপ্ত কোয়াজি জুডিশিয়াল স্ক্রুটিনি ফ্রিভোলাস বা রাজনৈতিক প্রণোদিত অভিযোগ বা রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত অভিযোগ ছেঁকে ফেলার জন্য। 2, নির্দিষ্ট সময়সীমা, ধরা যাক 180 দিন, এর মধ্যে চার্জ ফ্রেম থেকে ট্রায়াল ফ্রেমে না গেলে অযোগ্যতা স্থগিত। 3, ডিমাইনিমিস, নির্দিষ্ট গুরুতরতার নিচে অভিযোগ হলে, যেখানে ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটির স্ট্যান্ডার্ড মিট করে না, এই ধারা প্রযোজ্য না হওয়া। এসব জিনিস আইনেই লেখা থাকলে রাজনৈতিক অপব্যবহার আশঙ্কাটা কমে যায়। সংগঠন দায়বদ্ধতার ক্ষেত্রে ন্যূনতম প্রিন্সিপালটা হওয়া উচিত সমষ্টিগত শাস্তি নয়, প্রমাণিত সমষ্টিগত অপরাধ। ট্রাইব্যুনাল যখন কোনো দল বা সংগঠনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বা সম্পদ বাজেয়াপ্তির আদেশ দেওয়ার ক্ষমতা হাতে রাখে, তখন তার প্রিকন্ডিশন, এভিডেন্সিয়ারি থ্রেশহোল্ড এবং অ্যাপিল মেকানিজম সবই অকাট্য হওয়া চাই। এতে একদিকে ভুক্তভোগীরা প্রতিকার পাবে, অন্যদিকে বিরোধীর উপর নিয়ন্ত্রণ রাজনীতির অভিযোগ কমবে। এখানে ইতিমধ্যে যা করা হয়েছে, দলের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা, ট্রাইব্যুনাল অভিযোজনের প্রস্তুতি, এসবকে চূড়ান্ত বলে ধরে নেওয়া যাবে না। আইনের কোর্টে জিততে হলে কেস থিওরি এবং এভিডেন্স দুটোই লৌহদৃঢ় হতে হবে। গণভোট প্রসঙ্গে আমাদের বাস্তববাদী পরামর্শ হচ্ছে, প্রথমে সাংবিধানিক আদেশ বা সমমানের নরমেটিভ ইনস্ট্রুমেন্ট জুলাই সনদের অবিভাজ্য অংশগুলো কার্যকর ঘোষণা করে তা নাগরিক অনুমোদনের জন্য ব্যালটে নেওয়া একটি সিঙ্গেল কোয়েশ্চেন ম্যান্ডেটই যথেষ্ট। রাজনৈতিক দলগুলো যে 70-75% বিষয় নিয়ে একমত, তাই তো গণতান্ত্রিক কনসেনসাসের হৃদয়। সেখানে ডিসেন্ট নোট ধারার বিতর্কিত প্রশ্নগুলোকে জনগণের কাছে একত্রে প্যাকেজ আকারে তোলা কঠিন এবং বিভ্রান্তিকর। এগুলো নির্বাচনী ইশতেহারে রেখে ভোটারকে দল বাছাইয়ের সুযোগ দিন। সংসদ গঠনের পর উন্মুক্ত বিতর্কে সাংবিধানিক সংশোধন হোক, এতে গণভোটও বিশুদ্ধ থাকবে, নির্বাচনও অর্থপূর্ণ থাকবে। আরেকটা গুরুত্বপূর্ণ কাজ অবহেলা করা যাবে না, জনসচেতনতার রোডম্যাপ। গণভোট কোনো প্রযুক্তি নয়, জনমতের নৈতিক যাচাই। ব্যালটের ভাষা যত সহজ হবে, ক্যাম্পেইন তথ্যভিত্তিক হতে হবে, রাষ্ট্র ও নির্বাচন পরিচালনা কাঠামোকে নিরপেক্ষতার দৃশ্যমান প্রমাণ দিতে হবে। আমাদের ইতিহাস বলে, গণভোট ভুল প্রেক্ষাপটে হলে জনগণ বিমুখ হয়, সঠিক প্রেক্ষাপটে হলে নৈতিক বৈধতা দ্বিগুণ হয়। 1991-এর অভিজ্ঞতা সেটাই শিখিয়েছে। একটি স্পষ্ট প্রশ্নে স্পষ্ট উত্তর এবং সংসদীয় ব্যবস্থায় শান্তিপূর্ণ প্রত্যাবর্তন। আজকের প্রেক্ষাপট ভিন্ন, কিন্তু পাঠ্য একই। সবশেষে এই মুহূর্তে রাষ্ট্র যে তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে ন্যায় বিচার, গণতন্ত্র ও স্থিতিশীলতা তিনটিকেই একসঙ্গে চালাতে হবে। 20 সিন দিয়ে দ্রুত নীতিগত বার্তা দেওয়া হয়েছে। মানবতা বিরোধী অপরাধে রাষ্ট্র শূন্য সহনশীল। তবে এই বার্তাকে আইনের শাসনের শক্তিতে বেঁধে না রাখলে সেটাই উল্টো রাজনৈতিক শূন্যতায় ঠেলে দিতে পারে। সমান্তরালে 20-এর বীর সংগঠন দায়বদ্ধতার ব্যবস্থাকে প্রমাণ নির্ভর এবং আপিল সুরক্ষিত করে তোলা জরুরি, যাতে পুনরাবৃত্তি নিরোধ, ডেটারেন্স
ও ন্যায় দুটিই মেলে। আর গণভোট এটা হোক এক প্রশ্ন, এক জনমত, এক ম্যান্ডেট, জুলাই সনদের অভিন্ন অংশে। তখনই রাষ্ট্র পুনর্গঠনের এই অভিযাত্রা কেবল রাজনৈতিক কৌশল নয়, বরং শহীদদের রক্তঋণ শোধের একটি নৈতিক প্রতিশ্রুতি হয়ে উঠবে, যা টিকে থাকবে ট্রাইব্যুনালের কাঠগড়ার বাইরেও, আগামী সংসদের বিতর্কের ভেতরেও এবং সর্বোপরি জনগণের হৃদয়ে। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।